মধুপুর ও বাউলের গড়ের এলাকাটা এখন যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কতটা সুন্দর। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল এই মধুপুর ও বাউলের গড়। এই অঞ্চলটাই প্রায় 4103 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, বিশেষ করে গাজীপুর, টাঙ্গাইল এই এলাকাটা আর কি। তো এখানে আসছি এখন বসন্তকাল, আজকে মার্চের 26 তারিখ। চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুল ছাড়া আর কিছু চোখে পড়বে না। আমার মনে হচ্ছে যে আমি জাপান কিংবা ইউরোপ আমেরিকার কোনো একটা দেশে আসছি। দেখেন জীবনানন্দ দাশ এমনিতেই আসলে এই বাংলায় আবার ফিরে আসতে চায় নাই। মৃত্যুর পরেও সেই যদি কোথাও ফিরে আসতে চায় তবু এই বাংলায় ফিরে আসতে চাইছে। এতটা সুন্দর আমাদের দেশ। এখানে আপনার প্রায় 190 প্রজাতির পাখি আছে। তারপর 70-এর উপর অধিক বন্য প্রাণী আছে। এখানে হরিণ দেখা যায়, ঘোড়া দেখা যায়, আগে হাতি ছিল এখন নাই, শূকর দেখা যায়, বানর, অনেক ধরনের প্রাণী দেখা যায়। অসাধারণ একটা পরিবেশ, বন্য প্রাণীতে ভরপুর একেবারে। যেদিকে চোখ যাবে শুধু ফুল আর ফুল। এত সুন্দর ফুল আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি। এই একমাত্র এই ভাওয়ালের গড় এই এলাকায় এসে আমি পাইছি, তাছাড়া আর কোথাও এত ফুল দেখিনি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ওইদিকে বনাঞ্চল ভরপুর, কিন্তু এত ফুল নাই। আমাদের যশোরে ফুল আছে প্রচুর, কিন্তু ফুলের চাষ করা হয়, ওখানে প্রচুর ফুল আছে। আবার নরসিংদীতে অনেক ফুল আছে, ফুল বাগান আছে, কিন্তু এত প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এত ফুল বাংলাদেশের আর কোথাও নাই। এত সুন্দর ফুল। আর কিছুদিনে আরও 15-20 দিন থাকবে এরকম ফুলের এই পরিবেশটা। এরপর আবার গজারি শাল গাছে ছোট ছোট ওই ফল আসবে, পাখার মতো চারকোনা আকৃতির। যখন ঝরে পড়ে ফলগুলো খুব দারুণ দেখা যায়, মনে হয় ফ্যানের মতো ঘুরে 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 মাটিতে পড়তেছে, অসাধারণ লাগে। চারিদিকে শালবনের ভিতরে মানুষের ঘর বাড়ি তেমন নাই, আছে 2-1টা ঘর বাড়ি। এই যে রাজবংশীরা বাস করে, রাজবংশী সম্প্রদায়ের লোক বাস করে এখানে কিছু, আর স্থানীয় কিছু মানুষ বাস করে দূরে। বনের ভিতর দিয়ে হাঁটলে আপনার দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার অন্তর অন্তর 2-4টা বাড়ি পাবেন, কিংবা 4টা থেকে 5টা ঘর পাবেন। এখানের যারা স্থানীয় লোক এরা বনের ভিতরেই বসবাস করে। তাছাড়া সাধারণত লোক দেখা যায় না, এখানে লোকের কোনো আধিক্য নাই। মাঝে মধ্যে মানুষ দূর থেকে অনেকেই ঘুরতে আসে এখানে। অসাধারণ একটা পরিবেশ। এখানে বনের ভিতরে হাঁটবেন, হাঁটতে হাঁটতে দেখবেন যে বানর দৌড়াচ্ছে, কোথাও বা কচ্ছপ, পানির ভিতর কচ্ছপ আছে, কোথাও আবার ঘোড়াও আছে এখানে প্রচুর। জঙ্গলের ভিতর প্রায় 5-6 কিলোমিটার হাঁটার পর কিছু মাটির বাড়ি পাইলাম। এখানে আমাদের কোচ সম্প্রদায়ের মানুষের বসবাস, এদেরকে রাজবংশী সম্প্রদায় বলা হয়ে থাকে। তাদের জীবিকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখানকার জঙ্গল, এবং জঙ্গলের ভিতর কিছু খণ্ড খণ্ড জমি আছে, এগুলোই ওরা চাষ করে থাকে। এটা এক ফসলি জমি, বছরে একবারই চাষ হয়। এখানে যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা, এটা প্রায় 60-70 বছর আগের পুরাতন বাড়ি হবে, এখানেই তারা বসবাস করে থাকে। আর এই মাটির বাড়িগুলো এতটাই মজবুত যে ইটের বাড়ি ভেঙে যেতে পারে, কিন্তু মাটির বাড়ি সহজে ভাঙে না। এখানকার মাটিগুলো খুব গঠনটা খুব চমৎকার, লাল লাল মাটিগুলোর গঠন খুব দারুণ। এই মাটি দিয়ে ঘর করলে ঘর সহজে ভাঙে না। জঙ্গলের ভিতর মাটির বাড়ি, কি সুন্দর, প্রশান্তির একটা জায়গা। এখানে একজন মুরব্বী তার নাতিকে ঘুম পাড়াচ্ছে, কাপড়ের আঁচলে শোয়ায় তো ঘুম পাড়াইতেছে। ওরা এইভাবেই বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, দোলনা বানাইছে কাপড় দিয়া, এভাবে ওরা ঘুম পাড়ায় বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাটাও কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর সে দোল দিচ্ছে নাতিকে। অসাধারণ। ওদের বাচ্চাকে এভাবে ঘুম পাড়ায় রেখে তারা কাঠ সংগ্রহ করতে যায়। এদিকটাতে ভয়ঙ্কর জঙ্গল, প্রতিটা পদে পদে মানুষের ছিনতাইকারীর ভয় আছে। 2-1 বনদস্যু আছে এখানে প্রচুর, বনদস্যুরাই ছিনতাই করে। তাছাড়া লোকাল এখানে যারা আদিবাসী আছে ওরা করে না। খুব চমৎকার জায়গা। সারাদিন এখানে হাঁটবেন, শুধু হাঁটতেই মন চাইবে, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। সারাটা দিন মনে হয় এখানে একটা কুড়ে ঘর বানায় থাকতে পারতাম।
এখানে পাখির ডাক ছাড়া আর কোনো সাউন্ড নাই। চারিদিকে কোকিল ডাকে, কোথাও ঘুঘু ডাকে, কোথাও নানা ধরনের পোকার ডাক শোনা যায়। সব ডাক আগে কখনো শুনি নাই। নানান ধরনের পাখি, পেঁচা ডাকে, মাঝে মধ্যে গুই সাপ দেখি লুকাই গেছে গাছের ভিতরে, গাছের নিচেই গর্ত করছে, গর্ত করে গুই সাপ বাসা বাঁধছে। অনেকে আবার অনেক গাছের ভিতরেও দেখলাম যে বাসা বাঁধছে, গাছের ভিতরে গর্ত করে ওই গর্তের ভিতরে বাস করতেছে সাপ, গুই সাপ। দুইটা পাইলাম কিন্তু ভিডিও করতে ধারণ করতে পারিনি, তার আগে ভিতরে ঢুকে গেছে। জঙ্গলে প্রচুর অনেক জায়গায় আগুন ধরাইছে, আগুন ধরায় জঙ্গল পুড়াইছে। এখানে আসলে মনে হয় যে পুরো পৃথিবীটা জুড়ে বোধহয় বনই আছে। আমরা যে লোকালয়ে বসবাস করি সেই লোকালয়ের বোধহয় কোনো অস্তিত্ব নাই, চারিদিকে শুধু বন আর বন। এখানে আসলে থাকতেই মন চাইবে, শুধু শুধু হাঁটতেই মন চাইবে। অসাধারণ পরিবেশ এটা, এখানে আসলে একবার মুগ্ধ হয়ে যাবেন। হ্যাঁ, মুগ্ধ না হয়ে উপায় নাই। এই শাল বনকে আবার গজারি বনও বলা হয়। গজারি বন কেন বলা হয়? এই শাল গাছের একটা জিনিস দেখায়, শাল গাছের এই যে গোড়া থেকে এটা বড় গাছ ছিল, এই গাছের গোড়া থেকে আরেকটা গাছ জন্ম নিছে, এই গাছের গোড়া থেকে আরেকটা গাছ জন্ম নেয়। এই কারণে এটাকে গজারির বনও বলা হয়। অর্থাৎ একটা গাছের গোড়া থেকে আরেকটা গাছ গজায়, এই জন্য এটা গজারি বনও বলা হয়। শালবন আমার খুব ভালো লাগে এলাকায় আসলে। ঢাকার ভিতর বসার কোনো জায়গা নাই, নিঃশ্বাস নিব সেরকম কোনো জায়গা নাই। একটু সময় পেলেই আমি চলে আসি বনের ভিতরে, গজারি বনে। এখানে হাঁটতে খুব ভালো লাগে।